My dear students of class 5, welcome to BNIS Home School program. I'm Shourav Hussain, an assistant teacher in English, Bonusri National Ideal School. Today I'm going to take a class for the student of class 5 on unseen passages. Let's start the class. আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে আনসিন প্যাসেজ। তো আনসিন প্যাসেজ বলতে আমরা যেটা বুঝি যে আমাদের মূল টেক্সট বইয়ের বাইরে থেকে যেই প্যাসেজটি আসে সেটা হচ্ছে আনসিন প্যাসেজ। অর্থাৎ আমরা একটা টেক্সট পাবো যে টেক্সটটি আমাদের মূল টেক্সট বইতে দেওয়া নাই, অর্থাৎ যেই প্যাসেজটা আমাদের মূল টেক্সট বইয়ের বাইরে থেকে আসে, যেটা আমাদের পড়ে অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর করতে হয়, সেটাই হচ্ছে আনসিন প্যাসেজ। বিভিন্ন ঘটনা বা বিভিন্ন বিখ্যাত ব্যক্তির জীবনী কিংবা কোনো গল্পের অংশ সাধারণত আনসিন প্যাসেজ অংশে দিয়ে দেওয়া হয়। আর আমরা আমাদের প্রশ্নপত্রে আনসিন প্যাসেজের যে প্রশ্নটি সেইটা আমরা দেখতে পাই 5, 6, 7 এবং 8 নাম্বার প্রশ্নের অংশে। অর্থাৎ আনসিন প্যাসেজের প্রশ্নগুলো 5, 6, 7 এবং 8 নাম্বার কোশ্চেন অংশে থাকে। এই আনসিন প্যাসেজে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজটা পড়ে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের অ্যান্সার করতে হয়, ট্রু ফলসের অ্যান্সার করতে হয়, কোশ্চেন অ্যান্সারের অ্যান্সার করতে হয় এবং একটা লেটার লিখতে হয়। তো আজকে আমি আলোচনা করব আনসিন প্যাসেজের উপর যে প্রশ্নগুলো আছে তার মধ্য থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস এবং কোশ্চেন অ্যান্সারের, মানে ওপেন ইন্ডেড অ্যান্ড ক্লোজ ইন্ডেড যে কোশ্চেনগুলো আছে সেই প্রশ্নগুলোর বিষয়ে আমি আলোচনা করব। চলো আমরা আজকে আমাদের যে আনসিন প্যাসেজটি সেটা পড়ে নিই। রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স নাম 5, 6, 7 অ্যান্ড 8। অর্থাৎ প্যাসেজটি পড়ে 5, 6, 7 এবং 8 নাম্বার প্রশ্নের উত্তর করতে হবে। টুডে ইজ ফ্রাইডে, আজ হচ্ছে শুক্রবার। দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5 উইল গো টু দ্য বুক ফেয়ার। ক্লাস 5-এর ছাত্রছাত্রীরা বই মেলায় যাবে। ফেয়ার মানে হচ্ছে মেলা। আমি আরেকটা বলে রাখি, তোমাদের এই টেক্সটটা পড়ার জন্য যাতে সুবিধা হয় সেই জন্য আমি এই টেক্সটের ভিতরে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো আছে সেই শব্দগুলোর অর্থ লিখে দিয়েছি। এই শব্দগুলো এখানে দেওয়া আছে। ফেয়ার শব্দের অর্থ হচ্ছে মেলা। সি অফ মানে হচ্ছে বিদায় জানানো, ব্রাইটলি মানে হচ্ছে উজ্জ্বলভাবে, শাইন মানে হচ্ছে কিরণ দেওয়া, লিভ মানে হচ্ছে ত্যাগ করা বা ছেড়ে যাওয়া, রিচ মানে হচ্ছে পৌঁছানো, গেট ডাউন মানে হচ্ছে গাড়ি থেকে নামা, আর গেট অন মানে হচ্ছে গাড়িতে ওঠা। এই শব্দগুলো আসলে এই প্যাসেজের মধ্যে একটু গুরুত্বপূর্ণ বিধায় আমি শব্দগুলোর অর্থ লিখে দিলাম, যাতে করে প্যাসেজটা পড়ার সময় আমাদের বুঝতে সুবিধা হয়। এখন আমরা চলে যাই। টুডে ইজ ফ্রাইডে, আজ হচ্ছে শুক্রবার। দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5 উইল গো টু দ্য বুক ফেয়ার। ক্লাস 5-এর ছাত্রছাত্রীরা বই মেলায় যাবে। Their class teacher, Miss Fatima Begum, will go with them. তাদের শ্রেণী শিক্ষিকা জনাবা ফাতেমা বেগম তাদের সাথে যাবে। The bus is waiting at the school gate. বাসটি কোথায় অপেক্ষা করতেছে? তাদের স্কুল গেটে অপেক্ষা করছে। The students are getting on the bus. ছাত্রছাত্রীরা বাসে উঠছে। The parents are waiting to see them off. পিতা মাতারা তাদেরকে বিদায় জানানোর জন্য অপেক্ষা করছে। ইট ইজ আ ফাইন ডে। ফাইন মানে হচ্ছে সুন্দর বা দারুণ। এটা একটা দারুণ বা সুন্দর দিন। দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি। সূর্য কী করতেছে? উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছে বা আলো দিচ্ছে। দ্য স্টুডেন্টস আর ভ্যারি হ্যাপি। ছাত্রছাত্রীরা খুব খুশি বা আনন্দিত। দে আর ক্যারিং ব্রেড, বাটার, ব্যানানাস, এগস, ইটিসি। তারা কি নিয়ে যাচ্ছে তাদের সাথে? ব্রেড, বাটার, ব্যানানা, এগস। ব্রেড মানে হচ্ছে রুটি, বাটার মানে হচ্ছে মাখন, ব্যানানা মানে হচ্ছে কলা, আর এগ মানে ডিম। অর্থাৎ তারা তাদের সাথে রুটি, মাখন, কলা এবং ডিম নিয়ে যাচ্ছে ফর দেয়ার ব্রেকফাস্ট। কিসের জন্য? তাদের নাস্তা করার জন্য, অর্থাৎ নাস্তার জন্য। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, এইখানে বাটার এবং ব্যানানার মাঝখানটা কমা হবে। কমাটা দিয়ে নিচ্ছি, কমাটা পড়েনি। যাই হোক, দে আর ক্যারিং ব্রেড, বাটার, ব্যানানাস, এগস, ইটিসি ফর দেয়ার ব্রেকফাস্ট। তার মানে তারা তাদের নাস্তার জন্য রুটি, মাখন, কলা এবং ডিম নিয়ে যাচ্ছে। মিস ফাতেমা ইজ টেকিং সাম চকলেট টু।
ফাতেমা বেগম তার সাথে কিছু চকলেটও নিয়ে যাচ্ছে। রুবিনা ইজ অলসো ক্যারিং আ ক্যামেরা, রুবিনা তার সাথে একটা ক্যামেরা নিয়ে যাচ্ছে। ইটস অলরেডি 9 o'clock, ইতিমধ্যে 9টা বেজে গেছে। দ্য স্টুডেন্টস লিভ দ্য স্কুল ফর দ্য ফেয়ার, ছাত্রছাত্রীরা মেলার উদ্দেশ্যে কি করলো, স্কুল ছেড়ে গেল। দে রিচ দ্য ফেয়ার অ্যাট 10, তারা 10টার মধ্যে মেলায় পৌঁছে গেল। দে গেট ডাউন, গো অ্যারাউন্ড অ্যান্ড এনজয় দেমসেলফ, তারা গাড়ি থেকে নামলো, ঘোরাঘুরি করলো এবং খুব আনন্দ করলো বা নিজেদের মধ্যে আনন্দ উপভোগ করলো। দে বাই বুকস অফ রাইমস, রাইম মানে হচ্ছে কবিতা, জোকস মানে হচ্ছে কৌতুক, স্টোরিজ, ডিকশনারিজ উইথ পিকচার, স্টোরিজ মানে হচ্ছে গল্পের, ডিকশনারিজ উইথ পিকচার, ডিকশনারি শব্দের অর্থ হচ্ছে অভিধান অর্থাৎ ছবি সহ অভিধান বই, নভেলস ইটিসি, নভেল মানে হচ্ছে উপন্যাস। দ্য স্টুডেন্টস রিটার্ন হোম ইন দ্য ইভিনিং, ছাত্রছাত্রীরা সন্ধ্যাবেলায়, ইভিনিং মানে হচ্ছে সন্ধ্যা, সন্ধ্যাবেলা কী করলো, তারা বাড়ি ফেরত আসলো। এখন এই যে আমরা প্যাসেজটা পড়লাম, এই প্যাসেজটা হচ্ছে একটা স্কুলের ছাত্রছাত্রীদের একটা বইমেলায় যাওয়া সম্পর্কে। এখানে তারা কিভাবে গেল, কার সাথে গেল, তাদের সাথে কী নিয়ে গেল এবং কীভাবে গেল সেই বিষয় সম্পর্কে এখানে বলা আছে। এবং তারা বইমেলা কখন পৌঁছালো, সেইখান থেকে তারা কী কী কিনলো এবং সেখানে কী করলো, বইমেলা শেষ করে তারা কখন বাড়ি ফিরলো, এই বিষয়গুলো এই প্যাসেজের মধ্যে দেওয়া আছে। তার মানে আমরা দেখলাম যে দিনটি ছিল শুক্রবার, ক্লাস 5-এর ছাত্রছাত্রীরা বইমেলায় গিয়েছিল, তারা বাসে করে তাদের বিদায় জানানোর জন্য তাদের বাবা মারা আসছিল, বাসটি তাদের জন্য স্কুল গেটে অপেক্ষা করছিল। তারপর তারা 9টার সময় কী করেছিল, 9টার পরে তারা স্কুল ছেড়ে গেল মেলার উদ্দেশ্যে। তারা তাদের সাথে রুটি, মাখন, কলা, ডিম নাস্তার উদ্দেশ্যে নিয়ে গিয়েছিল। তাছাড়া তাদের শ্রেণী শিক্ষিকা ফাতেমা বেগম তার সাথে কিছু চকলেট নিয়ে গিয়েছিল। তাদের এক সহপাঠী, তার নাম রুবিনা, সে তার সাথে একটা ক্যামেরা নিয়ে গিয়েছিল। এবং তারা 10টার সময় মেলায় পৌঁছেছিল। মেলায় পৌঁছে তারা ঘোরাঘুরি করছিল এবং আনন্দ করেছিল। তাছাড়া তারা মেলার মধ্যে থেকে বই, ডিকশনারি, উপন্যাস এবং গল্পের বই, কবিতার বই, কৌতুকের বই কিনেছিল। তাছাড়া তারা সন্ধ্যাবেলা বাড়িতে ফেরত আসছিল। এই কথাগুলো এই প্যাসেজের মধ্যে লেখা আছে। এখন এই প্যাসেজের উপর ভিত্তি করে আমাদের 5, 6, 7 নাম্বার এখানে 3টা প্রশ্নই দেওয়া আছে এবং 8 নম্বর অংশে আমরা লেটার দেখতে পাই। এখন 5, 6 এবং 7, 5 নম্বর প্রশ্নের অংশ হচ্ছে শূন্যস্থান পূরণ করতে হয় অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের প্রশ্ন, 6 নম্বর অংশে ট্রু ফলসের প্রশ্ন এবং 7 নম্বর অংশে আমরা ওপেন ইন্ডেড এবং ক্লোজ ইন্ডেড কোশ্চেনের অ্যান্সার দেখতে পাই। চলো আমরা 5 নম্বর কোশ্চেন অ্যান্সারটা দেখে নিই। ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। এই যে শূন্যস্থানগুলো আছে, এই শূন্যস্থানগুলো কী করবো, আমরা বক্সের মধ্যে থেকে সবচাইতে সঠিক যে উত্তরটি সেটা আমরা বসাবো। ফাইন্ড দ্য ইনফরমেশন ইন দ্য টেক্সট, এই ইনফরমেশনগুলো অর্থাৎ এইখানে যে আমরা শূন্যস্থান পূরণের জন্য যে বাক্যগুলো দিয়েছি সেই বাক্যগুলো টেক্সটের মধ্যে আছে। তার মানে তুমি এই টেক্সট থেকে এই প্রশ্নগুলো খুঁজে পাবা। দেয়ার আর এক্সট্রা ওয়ার্ডস হুইচ ইউ নিড নট ইউজ, এখানে অতিরিক্ত শব্দ দেওয়া আছে যেটা তোমার ব্যবহার করার প্রয়োজন নেই। চলো আমরা প্রশ্নগুলো দেখে নেই। এখানে বক্সের মধ্যে বুক, ক্লাস, ব্রাইট, স্টার্ট, কাম, টেক, এই 6টা শব্দ দেওয়া আছে। আমাদের প্রশ্ন হচ্ছে 5টি কিন্তু শব্দ দেওয়া আছে 6টি, তার মানে একটা শব্দের ব্যবহার আমাদের প্রয়োজন নাই। তাহলে আমরা প্রথম বাক্যটি দেখে নেই। দ্য স্টুডেন্টস আর গোয়িং টু আ ড্যাশ ফেয়ার, অর্থাৎ ছাত্রছাত্রীরা কোন মেলায় যাচ্ছে, একটা কিসের মেলায় যাচ্ছে। এখন এখানে আমরা জানি যে ছাত্রছাত্রীরা একটা বই মেলায় যাচ্ছে, তাহলে এখানে বুক দেওয়া আছে, তার মানে দ্য স্টুডেন্টস আর গোয়িং টু আ বুক ফেয়ার। তাহলে আমরা এখানে বুক লিখে দিব, এখানে আমরা বুক শব্দটি লিখে দিলে শূন্যস্থানটি পূরণ হয়ে গেল। তার মানে এই বক্সের মধ্যে বুক শব্দটি হচ্ছে এই শূন্যস্থান পূরণ করার জন্য সঠিক শব্দ। ইট ইজ আ ড্যাশ ডে, দিনটি কেমন ছিল আমরা এখানে পড়েছিলাম ইট ইজ আ ফাইন ডে, দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি, অর্থাৎ এটা একটা সুন্দর দিন এবং সূর্য উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছে। এখন সূর্য যখন উজ্জ্বলভাবে কিরণ দেয় তখন দিনটিও উজ্জ্বল হয়। ব্রাইট শব্দের অর্থ মানে হচ্ছে উজ্জ্বল। ইট ইজ আ ব্রাইট, BRIGHT, ব্রাইট ডে, এটা ছিল একটা উজ্জ্বল দিন। দেয়ার ড্যাশ টিচার উইল গো উইথ দেম, তাদের কোন শিক্ষিকা তাদের সাথে গিয়েছিল, সাবজেক্ট টিচার না ক্লাস টিচার। আমরা দেখেছিলাম তাদের ক্লাস টিচার মিস ফাতেমা তাদের সাথে গিয়েছিল, তাহলে এটা হবে দেয়ার ক্লাস টিচার, দেয়ার ক্লাস টিচার উইল গো উইথ দেম। দ্য স্টুডেন্টস ড্যাশ ফর দ্য ফেয়ার অ্যাট 9 AM, এখন স্টুডেন্টরা 9টার সময় কী করেছিল, মেলার উদ্দেশ্যে কী করেছিল, আমরা এখানে দেখতে পাই দ্য স্টুডেন্টস লিভ দ্য স্কুল ফর দ্য ফেয়ার, কখন, ইট ইজ অলরেডি 9 o'clock, দ্য স্টুডেন্টস লিভ দ্য স্কুল ফর দ্য ফেয়ার, তার মানে 9টার সময় তারা মেলার উদ্দেশ্যে রওনা। তাহলে স্টুডেন্ট এখানে
এখানে লিভ ফর এবং স্টার্ট ফর একই কথা, অর্থাৎ ছেড়ে যাওয়া বা ত্যাগ করা। তাহলে এখানে আমরা স্টার্ট শব্দটা ব্যবহার করি। স্টার্ট ফর মানে হচ্ছে রওনা হওয়া বা ছেড়ে যাওয়া। স্টার্ট ফর দ্য ফেয়ার অ্যাট 9 AM। তাহলে আমরা চারটি উত্তর দেখে ফেললাম। ড্যাশ ব্যাক হোম ইন দ্য ইভিনিং, আমরা এখানে দেখেছিলাম দে রিটার্ন হোম ইন দ্য ইভিনিং। রিটার্ন মানে হচ্ছে ফিরে আসা, আর কাম ব্যাক মানে হচ্ছে ফিরে আসা। তাহলে আমরা এই কাম ব্যাক শব্দটা এখানে আমরা বসালে হয়ে যায় দে কাম ব্যাক হোম, দে কাম ব্যাক হোম ইন দ্য ইভিনিং। তাহলে আমরা দেখলাম এই নাম্বারে বসে হচ্ছে বুক, তাহলে আমরা এটা এই নাম্বারে বসাই। তারপর আমরা ইট ইজ ব্রাইট ডে, ব্রাইট হচ্ছে বি নাম্বারে ছিল, তাহলে আমরা বি নাম্বারে ব্রাইট শব্দটা বসাইছি আমরা। সি নাম্বারে ক্লাস, দেয়ার ক্লাস টিচার, আর ডি নাম্বারে হচ্ছে স্টার্ট, এবং এই নাম্বারে হচ্ছে কামব্যাক। তার মানে এই শব্দগুলো আমরা শূন্যস্থানে বসিয়ে শূন্যস্থানগুলো পূরণ করেছি, তার মানে শূন্যস্থানের জন্য এই শব্দগুলো ছিল সঠিক। এখন আমরা ট্রু ফলসে চলে যাই। ট্রু ফলসে আমাদের 6টি প্রশ্ন থাকবে, 6টি প্রশ্ন উত্তর করতে হবে, এবং আমাদের এই প্রশ্নগুলোর জন্য শুধু ট্রু হলে ট্রু লিখবো এবং মিথ্যা হলে ফলস লিখবো। সত্য হলে ট্রু লিখবো, মিথ্যা হলে আমরা ফলস লিখবো। এর জন্য আমার কারেক্ট অ্যান্সার লেখার প্রয়োজন নাই। অর্থাৎ ক্লাস 5-এর স্টুডেন্টের জন্য ট্রু ফলসের ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার লেখার প্রয়োজন নাই, শুধু ট্রু এবং ফলস লিখলেই উত্তর হয়ে যাবে। তাহলে আমরা তথ্যগুলো পড়ে নেই। রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট আর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। অর্থাৎ সঠিক স্টেটমেন্ট আর সঠিক বাক্যের জন্য ট্রু লিখবা, আর বাক্যটি যদি ভুল হয় বা মিথ্যা হয় তার জন্য ফলস লিখবা। দ্য স্টুডেন্টস আর গোয়িং টু আ ট্রেড ফেয়ার। ট্রেড ফেয়ার মানে হচ্ছে বাণিজ্য মেলা। ছাত্রছাত্রীরা কি একটা বাণিজ্য মেলা যাচ্ছে? আমরা প্যাসেজে পড়েছি যে ছাত্রছাত্রীরা একটা বই মেলা যাচ্ছে, তার মানে এইখানে এই তথ্যটি সঠিক নয়, তাহলে আমরা লিখব ফলস। তার মানে এইখানে উত্তরটি ফলস। টিচার্স আর ওয়েটিং টু সি দেম অফ। অর্থাৎ শিক্ষকেরা কি তাদের বিদায় জানানোর জন্য অপেক্ষা করতেছে? আমরা কিন্তু প্যাসেজে পড়েছি প্যারেন্টস আর ওয়েটিং টু সি দেম অফ, অর্থাৎ বাবা মারা তাদের বিদায় জানানোর জন্য অপেক্ষা করছে। তার মানে এইখানেও এই বাক্যটি ফলস হবে। দে আর গোয়িং টু বুক ফেয়ার বাই বাস। তারা বাসে করে বইমেলায় যাচ্ছে। আমরা দেখলাম দ্য বাস ইজ ওয়েটিং অ্যাট দি স্কুল গেট। তার মানে তাদের জন্য বাসটি কোথায় অপেক্ষা করতেছিল? স্কুল গেটে। তার মানে এখানে তথ্যটি সঠিক, অর্থাৎ তারা বাসে করে যাবে বিধায় বাসটি অপেক্ষা করতেছিল। তার মানে এখানে ট্রু, এখানে আমাদের ইনফরমেশনটি সঠিক, এই জন্য আমরা ট্রু লিখলাম। রুবিনা ইজ ক্যারিং সাম চকলেট। রুবিনা কিছু চকলেট নিয়ে যাচ্ছে বা কিছু চকলেট বহন করছে, কিন্তু আমরা দেখলাম রুবিনা ইজ ক্যারিং আ ক্যামেরা। তার মানে এখানে তথ্যটি সঠিক নয়। আমরা জানি যে প্যাসেজ পড়ে যে মিস ফাতেমা ইজ ক্যারিং সাম চকলেট, অর্থাৎ মিস ফাতেমা চকলেট নিয়ে যায়। তার মানে এখানে তথ্যটি ভুল বা মিথ্যা, তাহলে আমরা ফলস লিখব। দ্য স্টুডেন্টস আর ভেরি এক্সাইটেড। ছাত্রছাত্রীরা খুব আনন্দিত বা উল্লাসিত, কারণ আমরা দেখেছিলাম দ্য স্টুডেন্টস আর ভেরি হ্যাপি পেয়েছিলাম, কারণ তারা খুব আনন্দিত ছিল, এই জন্য এখানে এটা সঠিক। এক্সাইটেড আর হ্যাপি শব্দটির অর্থ প্রায় কাছাকাছি, এই জন্য এটা আমরা ট্রু হিসাবে ধরব। তার মানে ছাত্রছাত্রীরা খুব আনন্দিত ছিল বা উল্লাসিত ছিল। এখন 8 নম্বর অংশে আমরা দেখতে পাচ্ছি কিছু কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলোকে বলা হয় ওপেন ইন্ডেড বা ক্লোজ ইন্ডেড কোশ্চেন। যদি কোনো প্রশ্নের শুরুতে ডাব্লিউএস ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডগুলোকে বলা হয় ওপেন ইন্ডেড ডাব্লিউএস ওয়ার্ড, এবং ডাব্লিউএস ওয়ার্ডের সাহায্যে যে প্রশ্ন তৈরি করা হয় সেই প্রশ্নগুলোকে বলা হয় ওপেন ইন্ডেড কোশ্চেন বা ক্লোজ ইন্ডেড কোশ্চেন। এখন আমরা প্রশ্নগুলো দেখে নেই এবং প্রশ্নগুলোর উত্তর লেখার চেষ্টা করি। প্রথম প্রশ্নটা আছে ওয়্যার আর দ্য স্টুডেন্টস গোয়িং। আমরা প্রশ্নগুলো এখানে আবার লিখি, তাহলে তোমাদের সুবিধা হবে দেখতে। ওয়্যার আর দ্য স্টুডেন্টস গোয়িং। তার মানে ছাত্রছাত্রীরা কোথায় যাচ্ছে। তো এইখানে প্রশ্নের শুরুতে ডাব্লিউএস ওয়ার্ড আছে। আমি বলেছিলাম যদি বাক্যের শুরুতে ডাব্লিউএস ওয়ার্ড থাকে কোনো প্রশ্নের শুরুতে, সেই প্রশ্নগুলোকে বলা হয় ওপেন ইন্ডেড বা ক্লোজ ইন্ডেড কোশ্চেন। যদি ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত প্রশ্নের ক্ষেত্রে ডাব্লিউএস ওয়ার্ডের পরে ডু ভার্ব ছাড়া অন্য কোনো অক্সিলারি ভার্ব থাকে, সেই ক্ষেত্রে আমরা সেই অক্সিলারি ভার্বটি অ্যান্সার করা, অর্থাৎ অ্যান্সার লেখার সময় অক্সিলারি ভার্বটি সাবজেক্টের পরে বসাবো, অর্থাৎ মূল ভার্ব এবং সাবজেক্টের মাঝখানে বসিয়ে আমরা দুটি লিখবো। এখানে ডাব্লিউএস ওয়ার্ড, তারপর আর হচ্ছে অক্সিলারি ভার্ব, স্টুডেন্টস হচ্ছে সাবজেক্ট, আর গোয়িং হচ্ছে প্রিন্সিপাল
ভার্ব। তাহলে এখানে ডু ভার্ব ছাড়া, যদি ডু ভার্ব ছাড়া অন্য কোনো অক্সিলারি ভার্ব হয় প্রশ্নের মধ্যে, তাহলে সেই অক্সিলারি ভার্বটি অ্যান্সার লেখার সময় সাবজেক্টে পরে চলে যাবে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্টস আর গোয়িং। এখন মূল ভার্ব প্রশ্নের পরপরই আমরা মূল ভার্বের পরে, অর্থাৎ মূল ভার্বের পরে উত্তরটি লিখে দেব। আর দ্য স্টুডেন্টস আর গোয়িং টু আ বুক ফেয়ার, একটা বই মেলায় যাচ্ছে, আমার উত্তর হয়ে গেল। দ্য স্টুডেন্টস আর গোয়িং টু আ বুক ফেয়ার। এখন বি নাম্বার প্রশ্নটা যদি দেখি কি আছে, ওয়্যার আর দ্য স্টুডেন্টস, না, ওয়াই আর দ্য স্টুডেন্টস ভেরি হ্যাপি, কেন ছাত্রছাত্রীরা খুব আনন্দিত। ওয়াই আর দ্য স্টুডেন্টস ভেরি হ্যাপি। প্রশ্নটা ছিল এটা, ওয়াই আর দ্য স্টুডেন্টস ভেরি হ্যাপি, ছাত্রছাত্রীরা কেন আনন্দিত বা খুশি। তা আমরা জানি যেহেতু তারা বইমেলায় যাচ্ছে এই জন্য তারা আনন্দিত। তাহলে ডাব্লিউএস ওয়ার্ড, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, এবং এটা ডু ভার্ব না। ডু ভার্ব বলতে ডু ডাজ ডিড, যদি ডাব্লিউএস ওয়ার্ডের সাথে ডু ডাজ ডিড থাকে তাহলে সেটা হচ্ছে ডু ভার্ব যুক্ত কোশ্চেন। আমরা ডু ভার্ব ছাড়া অন্য যদি অক্সিলারি ভার্ব থাকে সেটা আমরা সাবজেক্টে পরে বসাবো। দ্য স্টুডেন্টস আর ভেরি হ্যাপি। যদি হোয়াই দিয়ে প্রশ্ন থাকে তাহলে আমরা উত্তর লেখার সময় প্রশ্ন থেকে যেটুকু অপশন নেওয়া দরকার সেটুকু নেওয়ার পর আমরা বিকজ বসাবো। বিকজ দে আর, কারণ তারা কোথায় যাচ্ছে, দে আর গোয়িং টু আ বুক ফেয়ার। তারা একটা বই মেলায় যাচ্ছে এই জন্য তারা আনন্দিত। দ্য স্টুডেন্টস আর ভেরি হ্যাপি বিকজ দে আর গোয়িং টু আ বুক ফেয়ার। 3 নম্বর প্রশ্নটা দেখি কি বলেছে, উইথ হোম আর দে গোয়িং টু দ্য ফেয়ার, তারা কার সাথে বই মেলা যাচ্ছে। উইথ হোম, উইথ হোম আর দে গোয়িং to the book fair। তারা কার সাথে বইমেলা যাচ্ছে, আমরা প্যাসেজ পড়ে দেখেছিলাম যে তারা তাদের শ্রেণী শিক্ষিকা মিস ফাতেমা বেগমের সাথে যাচ্ছে। তাহলে উইথ হোম, তাহলে আমরা এখানে ডাব্লিউএস ওয়ার্ডের পরে ডু ভার্ব ছাড়া অন্য অক্সিলারি ভার্ব আছে, তার মানে আমরা এটা সাবজেক্টের পরে বসাবো অ্যান্সার লেখার সময়। দে আর going to the book fair with their class teacher মিস ফাতিমা বেগম। তাহলে দে আর গোয়িং টু দ্য বুক ফেয়ার উইথ দেয়ার ক্লাস টিচার মিস ফাতিমা বেগম। হোয়াট আর দে ক্যারিং ফর দ্য ব্রেকফাস্ট, তাহলে তারা তাদের সাথে কি নিয়ে যাচ্ছিল নাস্তা করার জন্য। আমরা প্যাসেজ পড়ে দেখেছিলাম দে আর ক্যারিং ব্রেড, বাটার, ব্যানানাস, এগ ইটিসি ফর দেয়ার ব্রেকফাস্ট। তাহলে আমরা যদি এই প্রশ্নটার উত্তর লিখি, এখানে লিখি আমরা হোয়াট আর দে carrying for their breakfast। তাহলে অ্যান্সার হবে দে আর ক্যারিং, মূল ভার্বের পরে আমরা উত্তরগুলি বসিয়ে
তারপর আমরা বাকি অংশ যুক্ত করে দেব। দে আর ক্যারিং ব্রেড, বাটার, bananas, eggs, etc. for their breakfast. এই নাম্বার প্রশ্ন যদি দেখি, হোয়াট ডু দে বাই ফ্রম দ্য ফেয়ার, তাহলে তারা মেলা থেকে কি কিনেছিল? তাহলে হোয়াট ডু দে বাই ফ্রম দ্য ফেয়ার, এর মানে হচ্ছে তারা মেলা থেকে কি কিনেছিল। তাহলে আমরা দেখেছি যে প্যাসেজের আমাদের প্যাসেজের দ্বিতীয় যেই অংশটি অর্থাৎ দ্বিতীয় প্যারা, সেখানে লেখা ছিল দে বাই বুকস অফ রাইমস, দে বাই বুকস অফ রাইমস, বাই বুকস অফ রাইমস, যোগ স্টোরিজ, stories, dictionaries, with pictures, novels, etc. from the fair. তারা মেলা থেকে এই বইগুলা কিনেছিল। দে বাই বুকস অফ রাইম, জোকস, স্টোরিজ, ডিকশনারিজ উইথ পিকচার্স, নভেলস ইটিসি ফ্রম দ্য ফেয়ার। তাহলে আমরা এই যে প্রশ্নগুলো ছিল ওপেন ইন্ডেড এবং ক্লোজ ইন্ডেড প্রশ্ন, সেই প্রশ্নগুলোর উত্তর লিখলাম। শেষে যে প্রশ্নটি, এই প্রশ্নটিতে আমরা দেখতে পাই ডাব্লিউএস ওয়ার্ডের পরে ডু ভার্ব আছে। যদি ডাব্লিউএস ওয়ার্ডের পরে ডু ভার্ব থাকে, সেই ক্ষেত্রে আমরা ডাব্লিউএস ওয়ার্ড এবং ডু ভার্ব বাদ দিয়ে আমরা প্রশ্ন উত্তর লেখা শুরু করব। যদি ডু ভার্ব একবার থাকে তাহলে আমরা সাবজেক্টের পর থেকে বাকি অংশ লেখা শুরু করব, অর্থাৎ এইখানে আর অক্সিলারি ভার্বটি সাবজেক্ট পরে যাবে না। তবে ডু ভার্ব অনুযায়ী মূল ভার্বটি চেঞ্জ হবে। যদি ডাস থাকে তাহলে আমরা মূল ভার্বের সাথে এস বাই এস বসাবো, ডিড থাকে বা ভার্বটা আমরা পাস্ট ফর্ম করবো, কিন্তু ডু থাকলে ভার্বটা যা আছে তাই হবে, অর্থাৎ প্রিন্সিপাল ভার্বটার কোনো চেঞ্জ হবে না ডু থাকলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আনসিন প্যাসেজের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস এবং কোশ্চেন অ্যান্সারের যে বিষয়গুলো, আজকে আমি সেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। কীভাবে তোমরা অ্যান্সার করবা সেগুলো আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম। আমার বিশ্বাস তোমরা যদি এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো তাহলে আনসিন প্যাসেজের যেই সমস্যাগুলো তোমাদের আছে সেগুলো খুব সহজেই সমাধান হয়ে যাবে। এবং আনসিন প্যাসেজের প্রশ্নগুলোর উত্তর লেখার সময় অবশ্যই প্যাসেজটি ভালো করে পড়তে হবে, অনুধাবন করতে হবে, তারপর প্রশ্নের অংশে যেতে হবে। প্রশ্নের অংশে আমরা বিশেষ করে ট্রু ফলসের অ্যান্সার করার সময় আমাদের ভালো করে বুঝতে হবে প্রশ্নটি, যে প্রশ্নটিতে যেই তথ্য দেওয়া হয়েছে সেটি প্যাসেজের সাথে সঠিক কিনা। যদি সঠিক হয় তাহলে আমরা উত্তর লেখা শুরু করব, তা না হলে আমরা একটু চিন্তা করে প্রশ্নটার উত্তর করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকের এই ক্লাসের উপর, আজকে আমাদের ক্লাস নাম্বার ছিল হচ্ছে 17 এবং আজকের ক্লাসের উপর যে SW, সেই SW হচ্ছে আমাদের এই যে 7 নম্বর অংশের যে প্রশ্নগুলো ছিল, 7 নম্বর অংশের অর্থাৎ 7-এর কোশ্চেন নং 7-এর অর্থাৎ কোশ্চেন অ্যান্সারগুলো, কোশ্চেনস অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 7 নং এ যেগুলো আছে কোশ্চেন অ্যান্সারগুলো, সেই 7 নং আইটেম, অর্থাৎ আমাদের আনসিন প্যাসেজের 7 নং অংশে যে কোশ্চেন অ্যান্সারগুলো আছে, অর্থাৎ এই যে ওপেন ইন্ডেড এবং ক্লোজ ইন্ডেড কোশ্চেনগুলো, এটাই হচ্ছে তোমাদের SW নাম্বার হচ্ছে 8। আর আজকের ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমার সাথে আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারো। এটা হচ্ছে আমার সেল নাম্বার 0172326506।
তাছাড়া তোমরা আমার সাথে ফেসবুকেও যোগাযোগ করতে পারো, দ্যাট ইজ সৌরভ হোসেন, SAURAV, সৌরভ HOSSAIN। এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। তোমরা ফেসবুকে আমার সাথে অ্যাড হয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো। তাছাড়া তোমরা আমার সাথে মোবাইল ফোনেও এই ক্লাসটির বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে আমার সাথে তোমরা শেয়ার করতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলের মঙ্গল কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে আমি সৌরভ হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।